বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সাথে আরও যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি খুব ছোট করে দুটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এরপরই আমি আপনাদের সাথে আলোচনা শুরু করব। প্রথমে একটি তথ্য, তা হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে বলেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। বুধবার সংবাদকর্মীদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই তথ্য জানান। লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। তিনি বলেন, ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে, যেমনটি সবসময় করে থাকে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আমি নিজে এবং ISPR টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। অতএব ISPR এর পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে কোনো গণমাধ্যম চাইলেই এই বিষয়ে তদন্ত করতে পারে, সেনাবাহিনী সহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আরেকটি তথ্য, তা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের 1 বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। এটি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 13টি রাজনৈতিক দলের সাথে এবং জোটের সাথে নেতাদের সাথে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার, তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। আমি এখন প্রশ্নে চলে যাই সরাসরি। ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে আসি। যেই বিষয়টি নিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার পর যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঠছে, এর মধ্যে অন্যতম জনবহুল এলাকা দিয়ে এ ধরনের বিমান চলাচলের যে বিষয়টি, এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন আমাদের। এই বিমান বাহিনী শুধু নয়, বাংলাদেশ ঢাকা থেকে যত বিমান টেক অফ এবং ল্যান্ড করে এর অধিকাংশই তো বেসামরিক বিমান, তাই না? যে কোনো ফ্লাইং এর টেক অফ এবং ল্যান্ডিংটা হচ্ছে ক্রিটিক্যাল, এবং অধিকাংশ অ্যাক্সিডেন্ট এই সময় হয়। সুতরাং এই রানওয়ের যে অ্যাপ্রোচটা, এটা ক্লিয়ার রাখা উচিত এবং বহুদিন পর্যন্ত ছিল। কিন্তু ওভার দ্য ইয়ার্স নগরায়নের প্রচেষ্টার ফলে এবং অনেকটা আমাদের ওভারসাইট, যারা এটার দায়িত্বে ধরেন আপনার সিভিল এভিয়েশন এবং রাজুক, তাদের দায়িত্বের ফলে এখানে অনেক নগরায়ন হয়েছে এবং অনেক ক্ষেত্রে হয়তো, আই এম নট শিওর, হয়তো ভায়োলেশন হয়েছে। কোনো কিছু একটা গ্লাইড পাথ আমরা বলি, যত রানওয়ের যত কাছে হবে অত ওখানে কিছু অংশে আপনি কিছুই করতে পারবেন না। তারপরে 1 তলা 2 তলা বাড়ি, তারপরে 4 তলা বাড়ি, তারপরে হয়তো 6 তলা 7 তলা করে আপনি বেরিয়ে যাবেন। কিন্তু এইসব জায়গায় ভায়োলেশন হয়েছে। এই যে আপনার, সুতরাং শুধুমাত্র যে প্রশিক্ষণ বিমানে এখানে দুর্ঘটনায় পতিত হতে পারে সেটা নয়। আপনার বড় জায়ান্ট একটা জাম্বো হতে পারে, একটা ড্রিম লাইনারও অ্যাক্সিডেন্ট আপনি দেখেছেন কয়েকদিন আগে। আহমেদাবাদে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই একটা ড্রিম লাইনার ক্র্যাশ করে সো মেনি পিপল, এবং ইট ক্র্যাশড ইনটু অ্যানাদার, ওখানকার একটা স্কুলের হোস্টেলে। তো আমাদের এটা খুবই আনফর্চুনেট যে এই ল্যান্ড করতে গিয়ে ক্র্যাশ করলো, এবং তাও আবার একটা স্কুলের উপরে। এবং এই স্কুলটা যদি আপনি গুগল ম্যাপে গিয়ে দেখেন, এক্স্যাক্টলি দ্য সেন্ট্রাল লাইন অফ দি রানওয়ে, যে এবং আপনার ক্যামেরাতেও দেখেছেন যে কন্টিনিউয়াসলি কিন্তু এটার উপর দিয়ে এই ইয়েটা যাচ্ছে, আপনার সমস্ত এয়ারলাইন গুলো যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে এই স্কুলটা যেখানে বাচ্চারা থাকে ইয়ে করে, সেখানে পারমিশন কিভাবে হলো, এবং এই গ্লাইড পাথের উপরে এটা কিভাবে দিল, আদৌ তারা কোনো পারমিশন নিয়েছে কিনা, এগুলো কিন্তু প্রশ্ন কেউ করছে না এখন পর্যন্ত। কোনো প্রিন্সিপালকে বা গভর্নিং বডির কাউকে আমি কোনো টেলিভিশন ইয়েতে দেখলাম না। সবাই বলছে যে টেক অফ করার
মানে প্রশিক্ষণ বিমান কেন উঠলো? আরে প্রশিক্ষণ বিমান তো ক্র্যাশ করতে পারে, কিন্তু এখন আপনার ড্রিম লাইনারও তো একদিন খোদা না খাস্তা ক্র্যাশ করতে পারে। পৃথিবীর যে কোনো এয়ারক্রাফট যখনই টেক অফ করে, ইট হ্যাজ এ পসিবিলিটি অফ হ্যাভিং অ্যান অ্যাক্সিডেন্ট। তবে এবং সব থেকে বেশি পসিবিলিটি হচ্ছে ল্যান্ডিং এর আগে অথবা টেক অফের পরবর্তীতে কয়েক মিনিট, খুবই এটা ক্রিটিক্যাল। তো যখন এই বিমানবন্দর চালু হয় 1980 সালে, তখন তো এগুলো সব খালি ছিল, উত্তরাও তখন গড়ে উঠে নেয়। এবং এই আপনার প্রজন্মের জন্য আমি বলছি যে এই বিমানবন্দরের প্ল্যান হয়েছিল 1960 সালে। 1964 সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এখানে ফাউন্ডেশন লে করেছিলেন, এবং তারপর থেকে এটা চালু হতে হতে মুক্তিযুদ্ধ এবং এর ফলে ডিলে হয়ে হয়ে 1980 সালে আমরা এটা চালু করেছি। তখন থেকে বিমান বাহিনী এবং সিভিল এভিয়েশন এটাকে জয়েন্টলি অপারেট করছে। এই ঢাকা তেজগাঁ যে আমাদের, আমরা তেজগাঁ কিন্তু ছেড়ে দিয়েছি, ফাইটার ফ্লাইং এখন আর তেজগাঁতে হয় না। বাংলাদেশের একমাত্র এই কুর্মিটোলা হচ্ছে বিমান বাহিনীর একমাত্র মেজর ফাইটার বেস। এবং রাজধানী যেহেতু এখানে আমাদের সমস্ত ইনস্টলেশন গুলো আছে, আমাদেরকে এখানে হয় ঢাকা এখানে অথবা ঢাকার ধারে কাছে। এয়ারফোর্স কিন্তু কয়েকবার প্ল্যান করেছে, সরকারের কাছে প্ল্যান সাবমিট করেছে যে আমরা ঢাকা থেকে বেরিয়ে গিয়ে টাঙ্গাইল হতে পারে, শ্রীপুর হতে পারে, ঘাটাইল হতে পারে, এমনকি বাংলাদেশে এই ঢাকার বাম বাম আপনার পশ্চিমে আড়িয়ল বিল বলে একটা জায়গা আছে, সেখানে জনবসতি কম, এইসব জায়গায় আমরা বিমান ঘাঁটি করতে পারতাম। কিন্তু নানান ফান্ডের অভাবে এগুলো হয়নি। কারণ আমাদের এখান থেকে বাংলাদেশে যদি এয়ারফোর্স রাখতে হয়, যদি এবং বাংলাদেশের প্রতিরক্ষা যদি আকাশ প্রতিরক্ষা যদি করতে হয়, তাহলে ঢাকা বা তার আশেপাশে একটা ফাইটার বেস থাকতেই হবে। তো ইউনো আমাদের এগুলো জিনিস, এই রিস্ক নিয়েই আমাদের অপারেট করতে হবে। এবং তবে এই ধরনের অ্যাক্সিডেন্টের ফলে একদিকে যেমন এই স্থাপনাগুলোর উপরে প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত বিমান বাহিনীর জন্য একটা এক্সক্লুসিভ এয়ারপোর্ট ঢাকার আশেপাশে। এবং অলসো আধুনিকায়ন। এই যে দেখেন এই আমাদের যেটা ক্র্যাশ করেছে সেটা 2013 সালের, খুব বেশি পুরানো নয়, কিন্তু একটা এয়ারক্রাফটের লাইফ সাইকেল থাকে 30 ইয়ার্স, কমসে কম 35 ইয়ার্স। খুব এয়ারক্রাফটটা খুব সুন্দরভাবে চলতে পারে। তারপরে তারপরেও আমি এটাকে সার্ভিসেবল রাখতে পারি, কিন্তু ইট বিকামস কস্ট ইনএফেক্টিভ এবং অনেক খরচ বাড়ে। কিন্তু এই প্লেনটা যেটা পার্টিকুলারলি যেটা ক্র্যাশ করেছে, এটা মাত্র 2013 থেকে না, তার মানে হচ্ছে 12 বছর ইজ নাথিং। ইশফাক ইলাহি চৌধুরী, যে আমি একটু আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে একটু আসতে চাই, যেই বিষয়টি হচ্ছে যে আমরা তো দুর্ঘটনার বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, কিন্তু আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে আমরা যেটি জানি যে কোনো দুর্ঘটনা হলে তারপরে কি ধরনের ব্যবস্থা নিতে হবে এই বিষয়ে নিশ্চয়ই প্রশিক্ষণ হয়ে থাকে সামরিক বেসামরিক জায়গাতে। এর মধ্যে পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে সেরে সংশ্লিষ্ট যারা থাকেন সবাই এই মহড়া করেন, প্রশিক্ষণ নেন। এখন এই প্রশিক্ষণ বা মহড়া যেটা বাংলাদেশে হয় সামরিক অথবা বেসামরিক সেক্টরে, এটা আসলে কতটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের আপনি মনে করেন? এটির মানটি আসলে কতটা, যেমন অন্য কোথাও এই ধরনের দুর্ঘটনা হলে তারা যে প্রিকশনসগুলো নেন অথবা তারা যে ধরনের ব্যবস্থা নেন, আমরা কতটা নিতে পারি, আমাদের সক্ষমতার জায়গাটা কতটা, এবং সরঞ্জামের দিক থেকেও যেই জিনিসগুলো দরকার এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য, সেগুলো কি আমাদের আছে? জি আচ্ছা, আমি তাহলে বলি যে এই স্কুলটা, এটা আপনারা কেউ প্রশ্ন করছেন না, এই স্কুলটাতে কোনো ফায়ার প্রোটেকশন সিস্টেম ছিল না। যারা গেছে তারা দেখতেছে যে কোনো নাই, কোনো পুকুর নাই, কোনো পানির ব্যবস্থা নাই, যার যেটুকু পানি তাদের ছিল সেটা তারা ব্যবহার করছে। এইগুলো ক্ষেত্রে এই দায়িত্ব তো ধরেন আপনার ফায়ার, প্রথম দায়িত্ব হচ্ছে স্কুলের। তারা যখন এত বড় একটা স্কুল করলো, তার এগুলো করা উচিত ছিল, সেগুলো তারা কিছুই করেনি। এবং এই ফায়ার ফাইটিং এরও দায়িত্ব যে তারা এগুলো ইন্সপেকশন করবে। বাংলাদেশে আমরা জানি ইন্সপেকশন সিরিয়াসলি হয় না, অনেক ক্ষেত্রে নানান ভাবে তারা সার্টিফিকেট নিয়ে নেয়, এবং এই স্কুলের ক্ষেত্রে আদৌ সার্টিফিকেট ছিল কিনা আমি জানি না। তো আপনার অনেক ছিল, ফায়ার ব্রিগেড যেতে। তারপরে আরেকটা বড় প্রবলেম হয়, হাজার হাজার মানুষ, মানে হাজার কেন, মানে রাস্তা ব্লক করেছিল, ফায়ার ব্রিগেড যেতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না। এগুলো তো বিদেশে আপনারা জানেন যে রেগুলার রিহার্সেল হয়, আপনার
কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে রিহার্সাল হয়, আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে রিহার্সাল হয়, মিল ফ্যাক্টরিতে রিহার্সাল হয়। আমাদের এখানে এগুলো অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। তবে আমি অন্যদের কথা বলতে পারবো না। আমাদের বিমান বাহিনী এবং সামরিক বাহিনী যখনই অ্যাম্বুলেন্স ইয়েগুলো আসছে, ইনজুরি গুলো আসছে, সিএমএইচ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি ইন জেনারেল মেডিকেল কিন্তু খুব ভালো, প্রত্যেকটা হসপিটাল খুব ভালো রেসপন্স করেছে তারা। আমার অফকোর্স হেডস অফ টু দি বার্ন ইনস্টিটিউট আমাদের এখানে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আপনাদের সাথে আবারও কথা বলবো। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথিরা আছেন। আমি একটু মানবেন্দ্রদেব আপনার কাছে আসি। যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন ইশফাক ইলাহি চৌধুরী, এই দুর্ঘটনার নানা দিক নিয়ে এবং যে বিষয়গুলো তিনি তুলে ধরছিলেন, আমরা যেটি দেখতে পাচ্ছি যে নিহত এবং আহতের সংখ্যা নিয়েও এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আইএসপিআর সরকার বলছে যেগুলো নিয়ে গুজব ছড়ানো হচ্ছে অথবা অপতথ্য ছড়ানো হচ্ছে, তারা বলছেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে স্কুলটির আশপাশে যারা আছেন তাদের অনেকেই দাবি করছেন অথবা অভিযোগ করছেন, তারা বলছেন যে না, আমরা যতটা দেখেছি এতে আসলে আহত অথবা নিহতের সংখ্যা আরো বেশি হওয়া উচিত। এই যে একটি পরিস্থিতি, এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমে হচ্ছে কি, আমরা একটা ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর সময় আসলে পার করছে। এতগুলো শিশু তারা এইভাবে প্রাণ হারালো। প্রথমে হচ্ছে কি আমি এই ঘটনায় ভয়ঙ্কর রকমে আমি আমার এবং পার্টির পক্ষ থেকে যে আমাদের সমবেদনা, সহানুভূতি বা দুঃখ সেটা প্রকাশ করছি। আর যেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটার পরে যে ঘটনাটা হয়, বিভিন্ন ধরনের আলোচনা আসে এবং খুব ইমোশনাল আলোচনাও আসে। এবং আমি এরকম দেখেছি, এরকম তো মিলছে না, এরকম অনেক আলোচনা আসতে পারে। আর যেইটা বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, মোটামুটি তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ঘটনাটা খুব কমন, যে রাষ্ট্র মানে এইরকম ঘটনায় যে ক্ষয়ক্ষতি বা মানবিক ক্ষয়ক্ষতি বিভিন্ন কারণে এগুলো আসলে তারা হাইড করতে চায়। এবং এটা যেহেতু আমাদের এক ধরনের সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে, সুতরাং এক ধরনের অবিশ্বাস, ইনকনফিডেন্স তো থাকেই। আর দুই নাম্বার হচ্ছে গিয়ে এইটা শ্রদ্ধেয় ইশফাক ইলাহি চৌধুরী যেভাবে বলছিলেন যে ফায়ার ফাইটাররা হয়তো রেসপন্স করেছে, হাসপাতালগুলো রেসপন্স করেছে, কিন্তু যেটাকে এইটা যেইভাবে সরকারের পক্ষ থেকে যেটাকে ডিল করার বিষয় ছিল, মানে এটার মধ্যে ডেফিনেটলি একটা মানবিক বিপর্যয়, সেই মানবিক ইস্যুজ এবং সংস্কৃতি সবকিছু মিলে যেটাকে যেইভাবে, যেই আন্তরিকতা নিয়ে যেইভাবে এটাকে ডিল করা দরকার ছিল, আমার মনে হচ্ছে যে সেই জায়গায় ঘাটতি ছিল। এবং সেটা হচ্ছে সবাইকে সেই কনফিডেন্সের মধ্যে আনতে পারে নাই। এবং যেমন ধরেন সেদিনই যে কারেক্টলি যখন মাইলস্টোন কলেজের ওই ঘটনাটা ঘটে, তারপরে উৎসুক জনতা সেখানে চলে যায়, সেখানে কলেজের স্কুল কলেজের বর্তমান সাবেক অভিভাবক এবং শিক্ষকরাও সেখানে কিন্তু ছুটে যায় এবং সেখানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়। সেখানে কিন্তু যেভাবে লাঠিপেটা করা হয়েছে শিক্ষকদেরকে, সেটা আবার একটা ইমোশন বুঝ করে। এবং পরবর্তী সময়ে ছাত্রদের আমরা তো মাত্র একটা বছর, আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের একটা বছর পার করছি, আমরা সেই সেই জুলাইয়ের মধ্যেই আছি। কিন্তু আমরা যেইভাবে আসলে ছাত্রদেরকে ইমোশন ওই বিষয়গুলো নিয়ে ডিল করলাম, এটা কিন্তু এই যে এই কনফিউশন গুলা বা এই গুজব প্রোপাগান্ডা, এগুলো কিন্তু ছড়ানোর, ডালপালা ছড়ানোর সুযোগটা আরো বেশি পেল। এইটা হচ্ছে গিয়ে সরকারের অদূরদর্শিতা এবং এক ধরনের অযোগ্যতাও বলবো। আপনি বলছেন যে জনগণ বা অন্যরা এই গুজব ছড়াচ্ছে। এখন ধরেন আজকে হচ্ছে 23 তারিখে চিফ অ্যাডভাইজার জিওবি যে পেজ, সেখানে বলা হচ্ছে যে 29 জন মারা গেছেন।
এটা হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওবির আজকে দুপুরের 12টার তথ্য, 12টার সময় তাদের রিলিজ। আর আইএসপিআর কিন্তু গতকালকে 12টায় বলেছে যে সেই সংখ্যাটা 31। এবং খুব ইন্টারেস্টিং, আপনি খেয়াল করেন বাসস সরকারি সংবাদ সংস্থা, সেখানে কিন্তু দুইটা প্রেস রিলিজই আসছে, আইএসপিআর এরটাও আসছে, আবার চিফ অ্যাডভাইজারের ওই জায়গা থেকেও আসছে। তো এখন একই দপ্তর থেকে মানে মানে সরকারের রাষ্ট্রীয় জায়গা থেকে একটা আইএসপিআর বলতেছে আগের দিন বলতেছে 31, আর চিফ অ্যাডভাইজারের দপ্তর থেকে তার পেজে এবং প্রেস রিলিজ দেওয়া হচ্ছে 29। মানে এটা বলা যেতে পারে যে দিস ইজ ভেরি স্মল নাম্বার ডিফারেন্স, কিন্তু এই যে ডিফারেন্স গুলা এটা কনফিউশন তৈরি করে না? তো তাদেরকে আরো বেশি আন্তরিক, আরো বেশি ইফিশিয়েন্ট এই জায়গায় খুব স্বাভাবিক। এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যেখানে আমাদের সন্তানরা নিহত হয়েছে, এবং এই মানে যে কেউ এখানে বিভিন্ন ধরনের ইমোশনাল অনেক বক্তব্য কিন্তু আসবে, সেটা একটা সরকার এটা কিভাবে ডিল করবে সেটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি, মানবেন্দ্র দেব, এটাতে কিন্তু তার এই বিষয়টা চলে আসতেছে। এবং ডেফিনেটলি শ্রদ্ধেয় ইশফাক কেলাহি চৌধুরী মানে ওই বক্তব্যগুলোর সাথে আমি খুব একমত, যে আমরা বলছি যে আপনার কি বলে যে অনেক ধরনের প্রপঞ্চ আমরা তৈরি করছি, আমরা অনেক আলোচনা দিচ্ছি যে ঘনবসতির মধ্যে জনবসতির মধ্যে কেন এগুলো চলবে, আসলে কেন চলবে, কিন্তু মানে কষ্ট হচ্ছে যে ওই সেন্ট্রাল লাইনের মধ্যে কিভাবে এই বিল্ডিং গুলো বা এই অনুমোদন গুলো হলো সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে। আপনি আড়িয়ালবিতে নিয়ে যাওয়া যেত, সেখানে একটা আন্দোলন, ওখানকার লোকাল পিপল সেটা সময় আন্দোলন করে সেখানে জীবন দিয়ে সেটা টিকিয়েছে, গাজীপুর হতে পারে, ঢাকায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সেখানে তারপরে যে আপনি নিয়মটা মানবেন না, নিয়ম না মানার দেশ, তখন তো এরকম ঘটনাগুলো মানে পুনরাবৃত্তি হতেই থাকবে। সুতরাং এই জায়গায় কেন সেই স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে হবে, তারা ওইখানে ওই অনুমোদন গুলো দিয়েছে সেগুলো খতিয়ে দেখতে হবে এবং ক্ষতিপূরণের বন্দোবস্ত। এখন আপনি দেখেন একটা জিনিস আমি দ্রুতই শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের দুজন উপদেষ্টা ওখানে গেলেন, অবরুদ্ধ থাকলেন এবং ছাত্রদের যে 6 দফা দিল, তারা বললেন যে যৌক্তিক। ইভেন সরকারি যে প্রেস রিলিজ, প্রধান উপদেষ্টা দপ্তরে যে প্রেস রিলিজ, সেখানে কিন্তু বললো যে এই যে 6 দফা যৌক্তিক, আমরা মেনে নিচ্ছি, কিন্তু ধরেন কিছু জায়গা তো আসলে মেনে নিতেই হবে, মানে সেটার কোনো অন্তর নাই, কিন্তু তার মানে ফলো আপটা, তার রিফ্লেকশনটা আমরা আসলে দেখলাম না। এবং যেইভাবে মানে সচিবালয়ের যে ঘটনাটা ঘটলো, তো সেখানে আপনি রাত্র এরকম একটা দুর্যোগ, আপনি কত ক্যাজুয়ালি নিছেন ঘটনাটারে। আপনি চিন্তা করেন যে এরকম একটা দুর্যোগ হচ্ছে গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এতগুলো ছাত্র মারা গেল, এতগুলো ছাত্র ছাত্রী আহত হলো, শিক্ষকরা আহত হলো, পরের দিনের ওটা কিন্তু একটা স্কুল এন্ড কলেজ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, তার মানে তার শিক্ষার্থীরাও তো পরীক্ষার্থী, পরের দিন এইচএসসি পরীক্ষা। জি, এই বিষয়টিতে আসবো মানবেন্দ্র দেব, ঠিক এই জায়গাটাতে আসবো আমি আপনার কাছে। মানে আমি টোটাল ঘটনাটা মানে এটা কম্প্রিহেন্সিভলি যদি চিন্তা করেন, টোটাল ঘটনাটা কতখানি ক্যাজুয়ালি এটা ডিল করা হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং, আপনার এইটার পরের মানে আমি হচ্ছে প্রফেসর সিয়ার, আপনার যিনি শিক্ষা উপদেষ্টা, উনি আমার সরাসরি শিক্ষক, তো আপনার উনি যেইভাবে আসলে মিডিয়া ডিল করলেন, মানে আমি আসলে মেলাতে পারলাম না। আমাদের প্রধান উপদেষ্টা যেইভাবে হচ্ছে গিয়ে বললেন, প্রথমেই যে জনসাধারণকে বললেন যে আপনারা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া বা আর্থিক সহায়তা প্রত্যাশা করলেন, মানে এইটা আপনি করতে পারেন, পরে করেন বা অন্যভাবে করেন, কিন্তু আপনার ইমিডিয়েট রেসপন্স, ইমিডিয়েট রিয়াকশনটা ওইটা হয় না। সেটা এতটা ক্যাজুয়াল, এতটা মানে খুবই এটা আসলে খুব মেনে নেওয়া বা এই কনফিউশন ছড়ানোর ক্ষেত্রে সরকারের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে আচরণ, যে রেসপন্স, এই জায়গাগুলো তো ডেফিনেটলি হচ্ছে গিয়ে
এর জন্য দায়ী। জি, ধন্যবাদ। মানবেন্দ্রদেব, আমি আসবো আবার আপনার কাছে। ফয়সাল মাহমুদ শান্ত, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমি একটু সাথে যোগ করি। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে কিছু বোঝেন না বলে মন্তব্য করেন তিনি, এবং বলেন যে উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এই ব্যাপারে আপনি কি বলবেন ফয়সাল মাহমুদ শান্ত? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মধ্য দিয়ে যে সমস্ত দর্শক শ্রোতা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আহ, আমাদের মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের উপরে যেই নির্মম একটি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং হতাহত হয়েছেন তাদের যারা সেখানে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। দেখেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্যাপারে প্রথমে যে প্রশ্নটা আপনি করলেন, যে আমাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্যটি করেছেন, মনে হয় যে এটি আসলে জাতির সকলের মন্তব্য। আমরা দেখতে পাচ্ছি যে তিনি পড়াশোনা করেছেন সম্ভবত বাংলায় এবং তিনি চাকরি করেছেন সারা জীবন একটি ব্যাংকে, কিন্তু তিনি কোন একটা আহ মানে দৈব কারণে কিংবা প্রধান উপদেষ্টার পূর্ব পরিচিত এবং তার সহযোগিতায় এবং তার নিজের লোক হওয়ার কারণে তিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন। তো স্বাস্থ্য, আমরা তো গণঅভ্যুত্থান পরবর্তীতে যখন রাষ্ট্র মেরামতের কথা বলছি কিংবা যখন পুরো প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বলছি, তখন এই প্রতিষ্ঠানগুলো নিয়ে ভিশনারি মানুষগুলোকে এই জায়গাগুলোতে আসতে হবে, যারা এই ধরনের স্বপ্ন দেখেন, যাদের দীর্ঘদিন এই জায়গাগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এবং যাদের প্যাশন আছে, যারা এটা প্রুফ করেছে সামথিং যে এই জায়গায় এখন সেই জায়গাটা আমরা স্বাস্থ্য উপদেষ্টার ক্ষেত্রে দেখি নাই। এবং একই সাথে আমি যোগ করতে চাই যে এই কথাগুলো পূর্ববর্তী আলোচকরাও বলেছেন, যে বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় এবং একেবারেই অপরিহার্য দুটি প্রতিষ্ঠান। এবং স্বাস্থ্য এবং শিক্ষা দুটি এমন একটি জায়গায়, এই জায়গায় আপনি দেরি করলে এটি ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনি যদি এখানে কোনো একটা ভুল ডিসিশন নেন, কোনো কিছুতে আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সময় নেন, তাহলে ওর ইন দা মিনটাইম যেই পরিমাণ ক্যাজুয়ালিটি হবে, যেই পরিমাণের জাতির জন্য ক্ষতি হবে, এটা কিন্তু আপনার ব্যাক করতে ফেরত আনতে পারবেন না। শিক্ষার ক্ষেত্রেও ঘটনাটা সেম। এখানে প্রত্যেকটা বছর এক একটা ব্যাচ বের হয় শিক্ষার্থীদের প্রত্যেকটা ক্লাসে। তার মানে আপনি যদি কোনো একটা ভুল মেথড কিংবা কোনো একটা ভুল সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার উপরে নেন, এই ছেলে কিন্তু তার ওই ক্লাসটা পার হয়ে চলে যাবে এবং ওই প্রজন্মটা কিন্তু বের হয়ে যাবে। তার মানে এই দুইটা বিষয় আপনার ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার বিষয় এবং সবচেয়ে সতর্ক থাকার বিষয়। কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে শিক্ষাঙ্গন থেকে আমাদের এই আন্দোলনটা তৈরি হলো, সেই শিক্ষা ব্যবস্থাটাকে একেবারেই পদদলিত করে রাখা হয়েছে এবং যেই জায়গায় আমরা আন্দোলনের সময় গুলি খেয়ে আহত হয়ে অসুস্থ হয়ে গেলাম, সেই স্বাস্থ্য ব্যবস্থাটাকেও একেবারেই অদেখা করে রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেন, আমি শিওর আপনি যেদিন মাইলস্টোনে ঘটনা ঘটেছে আপনার অফিস শেষে আপনি কিন্তু বাসায় গিয়ে ঘুমোতে পারেন নাই। আপনার যদি পরিচিত কোনো লোকজন থাকে, আপনার যদি ওখানে কোনো আত্মীয় স্বজন থাকে কিংবা যে কোনো মাধ্যমে আপনি কিন্তু সবসময় যোগাযোগ করার চেষ্টা করছেন যে কি ঘটছে কি হচ্ছে। আবার অন্তত আপনার যদি কেউ না থাকে, আপনি ফেসবুকে ঢুকে স্ক্রল করার চেষ্টা করছেন, নিউজ মিডিয়া গুলো ওয়েবসাইটে পেজে ঢুকছেন, ঢুকে দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটছে, কত পরিমাণে ক্যাজুয়ালিটি হলো, এখন কি অবস্থা আছে, হসপিটালের কি অবস্থা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 11টার সময় সচিবকে আর ফোনে পাওয়া যাচ্ছে না, উপদেষ্টা তিনি ঘুমিয়ে গেছেন, তার বাসায় গিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি নিজে, যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টিতে শিক্ষা সম্পাদক হিসেবে কাজ করি, আমি নিজে ওই দিন 10টার পর থেকে 11টার পর থেকে আমি ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে একাধিকবার ফোন দিয়েছি, আমি সচিবকে ফোন দিয়েছি। এরা দুজনেই কিন্তু এমন না যে আমাকে চেনেন না, আমার সাথে পূর্ব পরিচিত, আগে কথা হয়েছে, কিন্তু আমি ফোন দিয়েছি যে তারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাটা, কিন্তু কেউ ফোন রেসপন্স করেন নাই এবং পরবর্তীতে শুনতে পেরেছি তারা ঘুমিয়ে গেছেন। আমার খুব অবাক লাগে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে পুড়ে যাওয়ার পরে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে উপরে থাকা দুইজন ব্যক্তি, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব,
যার উপরে আর বাংলাদেশের শিক্ষা স্ট্রাকচারে অর্গানোগ্রামে কেউ নাই, এই মানুষগুলো ঘুমায় কি করে? আমি তো ঘুমাইতে পারি না, আপনি ঘুমাইতে পারেন না, হাজার হাজার দেশের মানুষ যার কিছু হয় না, দেশের ভিন্ন প্রান্ত থেকে, হ্যাঁ, তারা বিদেশ থেকে তারা ঘুমাতে পারেন না, কিন্তু এরা কিভাবে ঘুমালেন, এরা কি করলেন? তো এরপরে আমরা দেখলাম যে পরের দিন সকালে আন্দোলন তৈরি হচ্ছে, শিক্ষার্থীরা ঘুম থেকে উঠে 9টার সময় রেডি হতে গিয়ে জানতে পারলো যে পরীক্ষা ক্যান্সেল হয়েছে। আবার কি হলো, মানবিক বিভাগের 2টা পরীক্ষা ছিল, 22 তারিখে এবং 24 তারিখে, এই 2টা পরীক্ষাকে আবার তারা একদিনে নেবে। প্রথমে কি যুক্তি আসলো বিভিন্ন মহল থেকে যে একটা তো সায়েন্সের পরীক্ষা, একটা আর্টসের পরীক্ষা, কিন্তু আমরা দেখলাম যে আর্টসের মানবিক বিভাগের 2টা পরীক্ষাই আছে। তো আমার কি, তারা তো কেউ ইন্টারমিডিয়েট পরীক্ষা না দিয়ে এই জায়গায় আসেন নাই, সবাই তো ইন্টারমিডিয়েট পাস অন্তত করেছেন। তো তারা তো জানেন যে একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তার লাইফের সবচেয়ে চাপের সময় থাকে, আমার কাছে মনে হয় যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা, কারণ এরপরে সে একটা অনার্সে ঢোকে, পরীক্ষা পরে দিতে পারে, রিটেক দিতে পারে, নানা ধরনের ঘটনা ঘটে। তার প্রাইমারি লেভেলের যে একবারে শেষ ধাপ ইন্টারমিডিয়েট, সেই ধাপের শেষ পরীক্ষার্থী, সেইখানে একদিন 2টা পরীক্ষা একজন শিক্ষার্থী কিভাবে দিবেন? এই যে নানা অব্যবস্থাপনা এবং কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, এর কোনো ধরনের কোনো হদিস নাই। আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু সংখ্যা নিয়ে আপনারা আলোচনা করলেন একটু আগে, আর সহ আলোচক আলোচনা করেছেন যে মৃত্যু সংখ্যা নিয়ে যে গুজবটা তৈরি হয়েছে, এই গুজবটা আসলে কেন তৈরি হবে? এই গুজবটা যদি কেউ ইন্টেনশনালিও করে থাকে, কোনো কুচক্রী মহল যদি তার স্বার্থ হাসিলের জন্য করে থাকে, আমি মনে করি এর জন্য সম্পূর্ণ দায় সরকারের। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটা টিম, ইমিডিয়েট একটা কুইক রেসপন্স টিম সেখানে চলে যাবে। এটা একটা উপসচিব লেভেলে কোনো একজন ব্যক্তির তত্ত্বাবধানে প্রধান করে একটা টিম সেখানে চলে যাবে, গিয়ে তো ইমিডিয়েটলি যেখানে একটা ক্লাসরুমে, পুরো বিল্ডিংটায় কয়টা ক্লাসরুম ছিল, ওই ক্লাসরুমে পুরো হাজিরা খাতা বের করে দেখবেন যে এখানে কার কার আছে, কারা কারা বাবা অভিভাবক আছে। 50 জন মানুষ যদি বসেন, 50 জন মানুষ 5 জন করে 10 জন করে ফোন দিলে, ওখানে 1000 যদি অভিভাবক থাকে, 1000 অভিভাবককে ফোন দিয়ে কার সন্তানকে পায় নাই, কার সন্তান বাসায় ছিল সুস্থ আছে, কার সন্তান অসুস্থ মারা গেছে, এই পুরো 100 জনের একটা টিম যদি কাজ করে 2 ঘন্টা, এটা বের করা তো, এটা তো কোনো একেবারেই বায়বীয় কোনো বিষয় না যে আপনি সাঁতরাবেন দৌড়াবেন, এরকম তো বিষয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকেও এক একটা মন্ত্রণালয় থেকে এক এক ধরনের বিজ্ঞপ্তি যাচ্ছে, এবং শিক্ষা মন্ত্রণালয় এই পুরো ব্যবস্থার মধ্যে কি কন্ট্রিবিউট করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কি কন্ট্রিবিউট করেছেন? আরে ভাই, রুগী তো প্রাইভেট ক্লিনিকও দেখে। আমরা যে দেখছি জাতীয় বাণিজ্য যাচ্ছে, ঢাকা মেডিকেলে যাচ্ছে, তারা রুগী দেখছে। রুগী দেখাটা তো আমাদের একটা ডেইলি কাজ একটা হসপিটালের, এটা তো একটা প্রাইভেট ক্লিনিকও দেখে। কিন্তু মন্ত্রণালয় হিসেবে, দেশের অভিভাবক হিসেবে, স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে, শিক্ষা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তারা কি এক্সক্লুসিভিটি করেছেন যেটা একটা হাসপাতালের বাইরে তারা করছেন? একটা হাসপাতাল করেন না, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের করার কথা, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের করার কথা। আমরা দেখছি এই ক্ষোভের মধ্য দিয়ে সিদ্দিক জুবায়েরকে, শিক্ষা সচিবকে সরানো হয়েছে। সরানোর পরে আবার লাল ফিতার দৌড়ে সিদ্ধান্ত নেওয়ার পরে জনপ্রশাসনে যাবে, জনপ্রশাসন থেকে কোথায় যাবে, তাকে আবার সেখানে একটা জটিলতা তৈরি করা হচ্ছে। ইমিডিয়েটলি কেন একজন শিক্ষা সচিব এখন পর্যন্ত দেওয়া হলো না? এবং এই ঘটনায় শিক্ষা সচিবকে সরালেই তো সেটা সমাধান না। এই ঘটনায় শিক্ষা সচিব কেন সরলো? শিক্ষা মন্ত্রণালয়ের দায়টা কি, সেটা তো জানতে হবে। একজন শিক্ষার্থী হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমার তো সেটা জানার অধিকার আছে। তা আমরা দেখছি একেবারেই রাষ্ট্র মানুষের একটা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। আমরা প্রত্যাশা করেছি তারা দ্বিগুণ 4 গুণ কাজ করে এই রাষ্ট্রটাকে তারা মেরামত করবেন, ভেঙে পড়া 53 বছর ঘুরে ধরা একটা রাষ্ট্রকে তারা পুনরুজ্জীবিত করবেন। কিন্তু আমরা দেখেছি আরো বরঞ্চ রাষ্ট্রটাকে তারা লেজের উপরে পাকিয়ে তারা অফিস ডিউটি ছাড়া আর কিছুই করছেন না। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, অফিস ডিউটিটাও তারা ঠিক মতো করছেন না। কারণ এরকম যদি কোনো একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিংবা এনজিওতে এই ধরনের অবহেলা করে কাজ করতো, এই উপদেষ্টাদের মধ্যে অর্ধেকের চাকরি আজকে থাকতো না, এই সচিবালয়ের অর্ধেক সচিবদের চাকরি আজকে থাকতো না। তা আমরা যে মাঝে মাঝে উপদেষ্টাদেরকে কটাক্ষ করে বলি যে তারা এনজিও জব করছেন কিংবা অফিস ডিউটি করছেন, আমার তো মনে হয় যে অফিস ডিউটি করলেও এই ধরনের অবহেলামূলক রাষ্ট্রের সাথে কাজ তারা করতে পারতেন। জি, ফয়সাল মোহাম্মদ শান্ত, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। মানবেন্দ্র দেব, আপনার কাছে আসি। কয়েকটি বক্তব্য, কয়েকজনের মন্তব্য অথবা বক্তব্য একদম সংক্ষেপে একটু তুলে ধরে সংক্ষেপে বলবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে, এমন মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেসব কাজ দরকারি ছিল তার উল্টো যাত্রা করছে অন্তর্বর্তী সরকার, 1 বছরের মাথায় এমন ঘটনা ঘটছে। এবং আরেকটু যদি আমরা দেখি যে বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড
পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার 1 বছর হতে চলেছে, গত 1 বছরের কার্যক্রম নিয়ে শক্ত কথা বলার সময় এসেছে বলে তিনি মনে করছেন এবং হিসেব নিতে হবে। তিনি যেটি বলছেন যে আসলে হিসাবটা নিতে হবে, হিসাবটা পাওয়া উচিত। তাদের এই যে বক্তব্য, আপনি কি বলবেন মানবেন্দ্র দেব? সরকারের ভেতর সরকার হিসাব নেওয়ার যে বিষয়টি, এবং যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু 5 আগস্টের পূর্বেও বিগত সরকারের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার ছিলেন এবং তারাই কিন্তু এখনো এই সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছেন। জি, ধন্যবাদ। ধরেন যে এখানে দুজন মানুষ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং হোসেন জিল্লুর রহমান, দুজনই খুবই এই সরকারের বিশেষ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ক্লোজার ওয়ান, এবং দেবপ্রিয় ভট্টাচার্য এখানকার একটা সংস্কার কমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং তার কিন্তু আপনার ওই শ্বেতপত্রটা, দুর্নীতির শ্বেতপত্রটা কিন্তু ওনার হাত দিয়ে প্রকাশ করেছে। এবং উনি বলছেন যে সরকারের ভেতরে সরকার, এবং এটা যে ওনার যে চাওয়া এইসব গভর্নমেন্টের কাছে, বা যে ইফিসিয়েন্সি মানুষ চেয়েছে, বা 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এই সরকারের কাছে মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল তার ন্যূনতম, ধরেন যে এখানে আমার সহ আলোচক যিনি আছেন ওনার সাথে আমার অনেক জায়গায় হয়তো মিলবেন না, কিন্তু বেসিক কিছু জায়গায় যেটা প্রত্যাশা ছিল যে সরকারের কাছে, সেই জায়গায় কিন্তু সেটা মানে এক ধরনের ছল ছাতুরি করে বা এক ধরনের এটাকে পাশ কাটিয়ে যে অন্য এজেন্ডার মধ্যে ঢুকিয়ে দিয়ে বিগত সময়ের সরকারগুলোর মতোই সেটাকে কিন্তু ঝুলিয়ে দিয়েছে। সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। এবং ধরেন এটা কাকতালীয় ঘটনা যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজকে যে কথাটি বলেছেন সেটার একটা প্রমাণ আজকে শিক্ষা উপদেষ্টা কিন্তু দিয়েছেন। ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি পদত্যাগ করবেন কিনা, উনি বললেন যে আমার নিয়োগকর্তারা যদি বলেন তাহলে করবো, কিন্তু আমি সেটাই করবো না। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ যে দেবপ্রিয় ভট্টাচার্যের যে আলোচনা, যে কথা, এটা যে যথাযথ তার প্রমাণ উনি দিয়েছেন। সেটা থেকে শিক্ষা সচিবকে যে অপসারণ করা হয়েছে বা উজ্জ্ব করা হয়েছে এই বিষয়ে তাকে জানতে চাওয়া হলে বলে যে আমি আসলে জানি না, সরকারের উচ্চতর কোন পরিষদ তাকে উজ্জ্ব করেছে এবং শিক্ষা উপদেষ্টা জানেন না শিক্ষা সচিবকে উজ্জ্ব করা হয়েছে এবং কেন উজ্জ্ব করেছে এটাও উনি জানেন না, এবং উজ্জ্ব করা হয়েছে এই সিদ্ধান্ত তার কোনো স্টেক নাই। তাহলে তো উনি তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট, উনি শিক্ষা উপদেষ্টা এবং ওনার মন্ত্রণালয়ের সচিব সরে গেছে, এটা উনি জানেন না, এবং কেন সরেছে তাও উনি জানেন না। তার মানে নিশ্চয়ই সরকারের ভেতরে আরেকটা সরকার বিদ্যমান। এটা হচ্ছে কি, ধরেন এটা খুব কাকতালীয় ভাবে আজকের এই ঘটনাটা মিলে গেল, সেই কারণে বললাম। হোসেন জিল্লুর রহমান তো উনি কিন্তু 2007-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেখানে কিন্তু উনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, যদি আপনারা রিকল করতে পারেন। তো উনি কিন্তু 5ই আগস্টের পরে বা এই সরকার যখন গঠিত হয় তখন কিন্তু এই সরকারকে আকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এই কথা কিন্তু শুধুমাত্র হোসেন জিল্লুর রহমানের কথা নয়, মানে বোধ বুদ্ধি সম্পন্ন, রাজনীতি সচেতন বা যে কোনো মানুষের কথা, যে এনাফ ইজ এনাফ। একটা সাধারণ সরকার যখন হয় তখনও কিন্তু 3 মাস একটা মানে হানিমুন পিরিয়ড ধরা হয়, তারপরে সরকারের কার্যক্রমকে ধরা হয়। ঠিক আছে, এটা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে এবং সেখানে অনেকগুলা চ্যালেঞ্জ ছিল, কিন্তু মানে এখন তো সময় হয়েছে যে এখন তুমি 1 বছরে তুমি কি করলা সেই জবাবটা তো তাকে দিতে হবে। মানে সে যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে, সুতরাং এই সরকারকে কিন্তু জবাব দিতে হবে। এবং এই জবাব হচ্ছে গিয়ে ওইখানে যতজন মানুষ শহীদ হয়েছে, ছাত্র, শ্রমিক, জনতা যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে বা গত দীর্ঘ লড়াইয়ে যারা ছিল, প্রত্যেকের এটা হচ্ছে দাবি যে তাদের কাছে কিন্তু এই সরকার বলে, শফিকুল আলম সাহেব বলেন যে দে আর নট অ্যাকাউন্টেবল, তারা কারো কাছে অ্যাকাউন্টেবল নয়। তারা বলে দে হ্যাভ এভরি জুরিসডিকশন টু ডু, মানে দিস ইজ নট কারেক্ট, এটা হইতে পারে না তো। এবং আমি যেই স্টেক হোল্ডারদের,
এই গণঅভ্যুত্থানের যে স্টেক হোল্ডার, তাদের কাছে তো তাদের জবাবদিহিতে আছে। যারা শহীদ পরিবার, তাদের কাছে তো তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা আহত হয়েছে, তাদের কাছে তো জবাবদিহি করতে হবে। যারা দীর্ঘ সময় ধরে লড়াই করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের কাছে জবাবদিহিতা করতে হবে না? জি এমনি এমনি তো তাদেরকে ছেড়ে দেওয়া যাবে মানবেন্দ্র না। দেব, আমাকে শেষ সুতরাং করতে হবে। জি। আমি জাস্ট হচ্ছে যে আনুসার, অধ্যাপক আনু মোহাম্মদ এই লড়াইয়ের একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। তো উনি যে কথাটা বলেছেন সেটা প্রত্যাশা এবং প্রাপ্তি। বৈষম্য তো সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য তো দূর হয় নাই, এবং এই আলাপও লম্বা এবং দীর্ঘ। জি এবং তাদের 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 না পারার দায় কিন্তু গণঅভ্যুত্থানের উপরে ফেলা যাবে না। সুতরাং এই জবাব তাদেরকে তো দিতেই হবে। জি মানবেন্দ্র দেব, আপনাকে অনেক ধন্যবাদ। ফয়সাল মাহমুদ শান্ত, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় একদম শেষ, নাহলে আমি বিষয়টি নিয়ে আপনার কাছেও আসতাম। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।